রক্তাক্ত জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদের, ফ্যাসিস্টদের প্রতিরোধের আহ্বান রিজভির। ৩টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক। দেশের নিরাপত্তায় সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ বলেছেন তথ্যমন্ত্রী। হতাশার পিরামিডে দাঁড়িয়ে বাংলাদেশ, এখনো গণতন্ত্র সুদৃঢ় হয়নি মন্তব্য জামাত আমিরের। কাল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নকল প্রশ্নপত্র ফাঁস ও গুজবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। দেখছিলেন সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ১ জুলাই আজ ২৪-এর এই দিনে নতুন গতি পায় রক্তাক্ত জুলাই গণ আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত এই অভিযাত্রার মধ্য দিয়েই পতন হয় ১৫ বছরের স্বৈরাচারী শাসনের। রক্তগঙ্গা পেরিয়ে সেই আন্দোলন চূড়ান্ত রূপ নেয় ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মাধ্যমে। রক্তভেজা সেই আন্দোলনে জীবন উৎসর্গ করে শিক্ষার্থী, রিকশাওয়ালা, নবজাতক শিশু থেকে শুরু করে দিনমজুর সহ অন্তত ১৪০০ মানুষ। সেই গৌরবের কতটা রক্ষা করতে পেরেছেন বিপ্লবীরা? রিপোর্ট মহিবুল্লাহ মহিবের। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রক্তাক্ত অধ্যায়ের নাম জুলাই, যার সূচনা ছাত্র অধিকার পরিষদের কোটা সংস্কার আন্দোলনে, যেখান থেকে দানা বাঁধে অযৌক্তিক কোটা প্রথা বিলোপের দাবি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে বাড়তে থাকে অসন্তোষ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ। শিক্ষার্থীরা দাবি তোলে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের। সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর অনাস্থার কারণে আন্দোলন হতে থাকে তীব্র থেকে তীব্রতর। এর আগেও জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে গড়িমসি করে শেখ হাসিনা সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তে থাকে সরকারের অনিয়ম, দুর্নীতি আর নানা অসঙ্গতিতে মানুষের ঘৃণা আর ক্ষোভ। কোটা সংস্কারের ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি। ২ থেকে ৬ জুলাই দেশে ছড়িয়ে পড়ে দ্রোহের আগুন। আসে বাংলা ব্লকেডের মতো কর্মসূচি। ওই কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ ও পুলিশের পেটোয়া বাহিনী। আন্দোলনরত শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় ১৪ জুলাই। দিনটিতেই শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি নামে তাচ্ছিল্য করেন। তা আন্দোলনের আগুনে ঘি ঢালে। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা বাংলাদেশে। মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার সেই ব্যঙ্গ বিদ্রুপ করে দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৬ জুলাই অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে রাজপথে। এদিন পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু সাইদ সহ ৫ জন। এরপর কমপ্লিট শাটডাউনের সাথে চলে সর্বাত্মক অবরোধ। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। দেশে বিদেশে বাড়তে থাকে সরকার বিরোধী জনমত। সমন্বয়ক নাহিদ ইসলামকে গুম করে রাষ্ট্রীয় বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় পূর্বাচলে ফেলে যাওয়া হয় তাকে। একদিকে চলে গ্রেফতার, নির্যাতন, হত্যা, অন্যদিকে সমন্বয়কদের সাথে সমঝোতা করতে সরকারের ৩ প্রতিনিধির বৈঠক। ৮ দফা দাবি থেকে ২২ জুলাই ৪ দফা দাবি জানিয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন নাহিদ ইসলাম, যেখানে ইন্টারনেট চালু, ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে ক্যাম্পাস চালু এবং কারফিউ প্রত্যাহারের ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। ততক্ষণে আন্দোলনে ঝরে যায় অসংখ্য প্রাণ, আহত হাজারো মানুষ। তাদের তালিকা তৈরি ও হামলায় জড়িতদের চিহ্নিত করার দাবি ওঠে ২৫ জুলাই। ২৬ জুলাই নাহিদ ইসলাম সহ ৩ সমন্বয়ককে
রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী। ২৭ তারিখে আরও ২ সমন্বয়ককে নেওয়া হয় ডিবি হেফাজতে। ২৮ তারিখ রাতে তাদেরকে জাতির সামনে এনে করা হয় সংবাদ সম্মেলনের নাটক। এরই মধ্যে সারা দেশের দেয়াল ছেয়ে যায় গ্রাফিতিতে। হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ৩১ জুলাই সারা দেশে পালন করা হয় মার্চ ফর জাস্টিস। ১ আগস্ট ছেড়ে দেওয়া হয় গোয়েন্দা হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে। ২ আগস্ট শুক্রবার সারা দেশে চলে গণদোয়া ও গণমিছিল। ৩ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েত। সেখান থেকেই আসে অসহযোগ আন্দোলনের রূপরেখা। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আসে সরকার পতনের ১ দফা ঘোষণা। সেই উত্তাল আগস্টে চারদিক থেকে লাশের খবরের মাঝেই ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা। পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে ৫ আগস্টেই কর্মসূচি পালনের ঘোষণা আসে। ৫ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেদিনই ফ্যাসিস্টের মসনদ চূর্ণ করার চূড়ান্ত ঘোষণা। সেই ঘোষণার পর রাত থেকেই কারফিউ ভেঙে ঢাকার দিকে ছোটে জনতার ঢেউ। ৫ আগস্ট সকালেই অন্যরকম রাজধানী। শহরের কোথাও কোথাও ধ্বংসস্তূপ। এরই মধ্যে উত্তরা থেকে গণভবন অভিমুখে আসতে থাকে জনস্রোত। এরপর ঢাকার প্রতিটি প্রবেশমুখ থেকে নামে জনতার ঢল। সকল দাম্ভিকতার অবসান ঘটিয়ে নিজের জীবন বাঁচাতে ছোট বোন রেহেনাকে নিয়ে প্রতিবেশী ভারতে পালান শেখ হাসিনা। এত রক্ত আর এত জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ, সেই স্বপ্ন পূরণের পথে কতটা হাঁটছে বাংলাদেশ, এই প্রশ্ন এখন সবার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনের নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মূল্যায়ন করে প্রমাণ করতে হবে তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল। সকালে রায়ের বাজার বদ্ধভূমি কবরস্থানে জুলাই শহীদের গণকবরে শ্রদ্ধা জানাতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তার সাথে ছিলেন শারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা এখনো বাস্তবায়ন হয়নি। গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে। এছাড়া জুলাই গণহত্যার বিচারের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ। জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দিতে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘর খুলে না দিলে জনগণকে সাথে নিয়ে জাদুঘর খুলে দেওয়া হবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম, জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর, যেটা সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। ৫ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে একথা বলেন তিনি। রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি দেশের মানুষকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তিনি আরও বলেন, এই আলোর প্রজ্বলন শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা খুলে রাখতে হবে যেন কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তির আর কখনো আগমন ঘটতে না পারে। আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষকে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রজ্বলনের এই অনুষ্ঠান সার্থক হোক, সফল এবং সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ,
তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। তারা দেশের টাকা চুরি করেছে, তারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে, তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, তারা ফ্লাইওভারের টাকা চুরি করেছে। ওই টাকা তো সব শেষ হয়ে যায়নি, এখনো আছে। ওরা গ্রামগঞ্জ তৃণমূল থেকে আদার বাদার প্রত্যেকটি জায়গায় সন্ত্রাস আর রক্তের হোলি খেলা খেলতে পারে, তার বিভিন্ন আলামত আমরা বিভিন্ন সবাই দেখতে পাচ্ছি। তাই জাগ্রত তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা কোনোদিন ঘুমায় না, ইতিহাস সেটি বলে না, তারা জাগিয়ে থাকে। তাদেরকে আরো লড়াই, আরো সংগ্রাম, আরো উদ্দীপ্ত পথ চলা মিছিলের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা ও ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিকার প্রস্তাব অনুযায়ী চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাঙ্গুরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বড়কাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এই তথ্য জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। আইজিপি বলেন, পুলিশের অবস্থান ও তৎপরতা জনমনে আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করবে। জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় 6,524 জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ সময় ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। দেশের নিরাপত্তায় সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে যাচ্ছে উল্লেখ করে প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য তথ্য প্রযুক্তিকে আরও আধুনিক ও সময় উপযোগী করার কথাও জানান তিনি। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সেবামূলক কাজ ও অবদানকে দেশের মানুষের কাছে তুলে ধরতে সহায়তা করবে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এখনকার যুগে যে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান তার সিন্দুককে পাহারা দেওয়ার চাইতে তার কম্পিউটারকে হ্যাকার মুক্ত করাটা অনেক বেশি জরুরি। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল কেমন করে ছিনতাই হয়ে গিয়েছে ডিজিটাল কায়দায়। এই ঘটনা এবং এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তার ধারণা গুণগতভাবেই পরিবর্তন হয়ে গিয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় পাশ হওয়া 2026-27 অর্থ বছরের বাজেট সর্বকালের সর্ববৃহৎ নয় বলে উল্লেখ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বাজেট বাস্তবায়নে সক্ষমতা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থার সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। দুপুরে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা বাজেট নিয়ে একথা বলেন। সংসদ যেন গান বাজনার সংসদে পরিণত না হয় এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। কাদা ছোড়াছুড়ি ও চরিত্র হননের কথা না বলে সংসদের ভেতরে দায়িত্বশীল আচরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকার কারণে সরকার আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল সহ বেশ কিছু জনবিরোধী সিদ্ধান্ত সংশোধন করেছে বলেও জানান বিরোধী দলীয় নেতা। দেশে এখনো পর্যন্ত গণতন্ত্র সুদৃঢ় হয়নি এমন মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, হতাশার পিরামিডের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ।
কাল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী আনোয়ার মোহসেনুল হক মিলন বলেছেন, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নেবে। সারা দেশে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 2,697টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে, সেটা নেক্সটে। এবার এটা হলো নতুনত্ব। এবার আরেকটি হয়েছে, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন আমরা ইনক্লুড করেছি। লাস্ট এক্সামের সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে, এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করতে ল রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবার বঙ্গভবনে LRF এর প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি আহ্বান জানান। আইন সাংবাদিকতা, বিচার ব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ল রিপোর্টাররা আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ দায়িত্বশীলতার সাথে পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগ, আইনজীবী, আইন বিষয়ক সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ন্যায় বিচার প্রাপ্তি আরও সহজ ও ত্বরান্বিত হবে। রাষ্ট্রপতি আইন সাংবাদিকদের প্রতি আদালতের মর্যাদা ও বিচারাধীন বিষয়ের সংবেদনশীলতা অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানান। সেই সাথে অপতথ্য, ভ্রান্ত তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকতে বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ল রিপোর্টার্স ফোরামের রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। সদ্যবিদায়ী অর্থবছরে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড হয়েছে। 2025-26 অর্থবছরের 29 জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 35,18,841 TEUs। আগের অর্থবছরে যা ছিল 32,96,760 TEUs। অর্থবছরের শেষ দিনের হিসাব বাদ দিয়েই প্রবৃদ্ধি হয়েছে 6.76%। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আমদানি রপ্তানির 92% পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। কন্টেইনার পরিবহনের ক্ষেত্রে এর হার প্রায় 98%। 29 জুন পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে খোলা পণ্য পরিবহন হয়েছে 13,77,35,191 টন। আগের অর্থবছরে যা ছিল 13,07,24,783 টন। তারও আগে 2023-24 অর্থবছরে কার্গো পরিবহন ছিল 12,42,42,748 টন। নরসিংদীর মাধবদীতে এক কিশোরী এবং এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক আওলাদ। পুলিশ জানিয়েছে, গত সোমবার দুপুরে সদর উপজেলার বড়দের কান্দি গ্রামে 13 বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে ধর্ষণ করে আওলাদ। পরে ওই কিশোরীর সাহায্য নিয়ে গ্রামের বাক প্রতিবন্ধী 22 বছরের এক তরুণীকে একইভাবে ধর্ষণ করে সে। প্রতিবন্ধী তরুণী পুরো ঘটনা তার মাকে জানালে আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। এর মধ্যে নির্যাতনের শিকার দুই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। নীলফামারীতে দীর্ঘদিন ধরে পলি আর মাটিতে ভরাট হয়ে থাকা খাল পুনঃখননের কাজ চলছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ফসলের স্বপ্ন দেখতে শুরু করেছে স্থানীয় কৃষকরা। দেখছেন নতুন করে আশার আলো। খাল সংস্কার হলে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অপরদিকে সেচ সুবিধা বৃদ্ধি পেয়ে ফসলের উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন তারা। নীলফামারীর প্রতিনিধি নূর আলম সিদ্দিকের রিপোর্ট।
নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে বহু বছর ধরে অবহেলা আর পলি জমে ভরাট হয়ে জৌলুস হারাতে বসেছিল এই খালটি। ফলে বর্ষা মৌসুম এলেই আশেপাশের জমিতে সৃষ্টি হতো জলাবদ্ধতা, আর খরা মৌসুমে দেখা দিত তীব্র পানির সংকট। এখন কৃষকদের দুর্দশা লাঘব হতে চলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নে। খালটি পুনঃখনন শেষ হলে পানি নিষ্কাশন যেমন সহজ হবে, তেমনি সেচ ব্যবস্থা হবে আরও কার্যকর। এখন সেটাই ক্যানেল নালা খুললে এটা কিন্তু ওই পানিটা আর আটকিবে না, একটা সরাসরি নদীতে চলে যাবে। এখানে উপকার হবে, যেটা মনে করো যে ফসলের ক্ষয়ক্ষতিগুলো হয় এটা আর হবে না। 1 কিলোমিটার খাল পুনঃখননে কাজ করছেন অসচ্ছল 40 জন নারী পুরুষ। দৈনিক কাজের বিনিময়ে 500 টাকা পেয়ে খুশি তারা। দেশে কাজ নেই, দেশে এই নালা খোঁড়ার টাকা দিয়ে আমরা একটু কাজে লাগাইতেছি। এই ধরনের কাজটা আমরা বর্তমান আনন্দিত আছি। এই টাকা নিয়ে আমার ছোট্ট একটা মেয়ে আছে, তার জন্য আমি একটা ছোট্ট গরু নিয়ে রাখবো। খালটি খনন শেষ হলে এই এলাকার শত শত বিঘা অনাবাদি জমি আবাদযোগ্য হবে। তবে একটি স্লুইস গেটের প্রয়োজন মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের যেটা এখন অত্যন্ত প্রয়োজনীয় কার্যক্রম সেটা হচ্ছে এই ক্যানেলের মাথায় একটি যদি সুইচ গেট হইতো, পানি আমরা ধারণ করে শুকনো মৌসুমে এই পানিটা ব্যবহার করে জনগণ উপকৃত হইতো। এই খালটা খনন করে পরবর্তীতে একটা ওখানে সামনে সুইচ গেট দেওয়া যায়, সেই ক্ষেত্রে এই পানিটা কিন্তু এই যেটা পানি আসবে প্রয়োজনে এই পানিটা আটকে রেখে আবার ওই পানিটাকে আমরা সেচ কাজে ব্যবহার করতে পারবো। জেলায় 15.6 কিলোমিটার খাল খননের কাজ চলছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, খনন কাজ শেষে সৌন্দর্য বর্ধনে খালের দুই ধারে গাছ লাগানো হবে। খালের তো একটা বলা আছে যে নির্ধারিত মাপ অনুসারে কাটা হবে এবং মাটিটা কোথায় রাখবে, কিভাবে এগুলা এবং গাছ লাগানো হবে, সবগুলো আমাদেরকে ডিটেইল করা হয়েছে। আমরা নিজেরা নজরদারি করছি, তারপর যদি কোনো জায়গায় আমরা দেখি যে কোনো অনিয়ম হয় সেটা আমরা ব্যবস্থা নিব। কৃষকদের হাজারো অনাবাদি 1 ফসলি জমিকে 3 ফসলি করতে খালটির খনন শেষে একটি স্লুইস গেট তৈরির দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর একটি ডেস্ক রিপোর্ট। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে উদযাপন হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী। আরএমপি সদর দপ্তরে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং জেলা পরিষদের প্রশাসক সহ নগরীর শীর্ষস্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তি। সাতক্ষীরা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিতে এবং শহরের জলাবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সুন্দরবন উপকূলীয় বোর্ড ও মন্ত্রণালয় গঠনের দাবিতে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের সাথে মতবিনিময় এবং স্মারকলিপি দিয়েছে জেলা নাগরিক কমিটি। জেলা পরিষদ প্রশাসক কক্ষে জেলা পরিষদের প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর 21 দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি দেয়া হয়। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নওগাঁয় অসহায় ও দরিদ্র প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। ঢাকা মেট্রোপলিটন ডিএমপির অধীনে বরকাউ পুলিশ ক্যাম্প পূর্বাচলের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর পূর্বাচল নতুন শহরে সার্বিক নিরাপত্তায় 1 নম্বর সেক্টর এলাকায় সকালে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। ডিএমপি কমিশনার মোসলে আহমদ সহ পুলিশ ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বগুড়ায় জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি। শহরের শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে এতে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। পলাশবাড়িতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির সমাবেশ হয়েছে গাইবান্ধায়। পলাশবাড়ি উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। র্যালি, আলোচনা সভা, ফল উৎসব ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নতুন বছরের পথ চলা শুরু করেছে রোটারি ক্লাব অব রংপুর। স্থানীয় টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্সে রোটারি সেন্টারে হয় আলোচনা সভা ও দায়িত্ব অর্পণ অনুষ্ঠান। আগামী 1 বছরের জন্য নতুন প্রেসিডেন্ট হিসেবে অধ্যাপক ডাক্তার মিফতাউল ইসলাম মিলনকে বরণ করে নেওয়া হয়। এতে দিনাজপুর, লালমনিরহাটের রোটারিয়ানরাও উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। এ সময় বন্দরের সদস্য, পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবোকা, খাসবাগুড়ি ও বনখুর মৌজায় রাস্তা নির্মাণে ভূমি অধিগ্রহণে ন্যায্য মূল্য প্রদানের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। চাকরি বহাল রাখার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা। হাসপাতালের পুরনো ভবনের দোতলায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা চাকরিতে বহাল না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। নাজদিন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। রক্তাক্ত জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি, 5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদের। ফ্যাসিস্টদের প্রতিরোধের আহ্বান রুজভির। 3টি নতুন উপজেলা ও 1টি থানা অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠক। দেশের নিরাপত্তায় সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ বলেছেন তথ্যমন্ত্রী। হতাশার পিরামিডে দাঁড়িয়ে বাংলাদেশ, এখনো গণতন্ত্র সুদৃঢ় হয়নি, মন্তব্য জামাত আমিরের। কাল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে HSC ও সমমানের পরীক্ষা। নকল, প্রশ্নপত্র ফাঁস ও গুজবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।